আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মেয়েটি কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। এদিকে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করে ওর জন্য খাবার নিয়ে বাসায় ফিরলাম। রুমে এসে দেখি মেয়েটি নেই। কি ব্যাপার? মেয়েটি কোথায় গেল? এখানকার রাস্তাঘাট ওর তো চেনার কথা না। আমার টেনশন হতে লাগলো। উফ, কেন যে একা রেখে বাইরে গেলাম? এই বলে আমি বাড়ি থেকে বের হয়ে সবখানে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ মনে পড়লো বাড়ির ভেতরে তো খুঁজে দেখিনি। এটা মনে আসতে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাও পাইনি। মেয়েটি কি উবে গেল নাকি? কি মনে হতেই রুমে এলাম। এসে ওয়াশরুমের দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কোনো পানির শব্দ হচ্ছে কিনা। হ্যাঁ, পানির আওয়াজ হচ্ছে, তার মানে মেয়েটি ওয়াশরুমে। কিন্তু এতক্ষণ ওয়াশরুমে কি করছে? যত সম্ভব গোসল করছে। তাও তো এত সময় লাগার কথা না। আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি কেন করছি এগুলো আমি নিজেও জানি না। আমি আর থাকতে না পেরে দরজা ধাক্কাতে লাগলাম। আমি বললাম, এই মেয়ে, দরজা খোলো বলছি। হঠাৎ দরজায় ধাক্কাতে মেয়েটি চমকে ওঠে। দীপা মনে মনে বলে, তার মানে উনি চলে এসেছেন। এবার কি হবে? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি এখানে, এখন বেরোবো কিভাবে? দীপা বলে, প্লিজ আপনি একটু শান্ত হন। আমি ওয়াশরুমে আছি, বেরোবো একটু পরে। আমি বললাম, এতক্ষণ কি ওয়াশরুমে থাকে? তাড়াতাড়ি বের হও। দীপা বলে, এই যে শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন? আমি বললাম, বলো দেখি কি করতে পারি। আমার মুখে তুমি ডাক শুনে মেয়েটি বুঝতে পারে আমার রাগ কমেছে। সে বলে, আসলে আমার গায়ে কিছুই নেই। আমি কোনো কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করিনি। যদি আমার কাপড়গুলো দিতেন। আমি বললাম, তোমার কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। এখন এখানে কোনো মেয়ে মানুষের কাপড় নেই, এখন কি হবে? সে বলে, থাক তাহলে, আমি সকাল পর্যন্ত ওয়াশরুমে কাটিয়ে দেব। আমি না হয় এখানে বসে থাকি, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি বললাম, সারা রাত ওইখানে থাকলে ঠান্ডা লেগে যাবে। তুমি অসুস্থ হলে যত্ন নেবে কে? তোমার পরিবারকে কে দেখবে? দীপা বলে, আমার পরিবারকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, বুঝেছেন? আমি বললাম, তার মানে তুমি এখন বাথরুমে আছো, তাই এমন সাহস দেখাচ্ছ, তাই না? আমার কথা শুনে মেয়েটি মনে মনে বলে, উফ, আর বেশি কিছু বলা যাবে না, বলা তো যায় না, সাইকো একটা, দরজা ভেঙে ফেলতে পারে আবার। আমি কিছু না বলে আমার শার্ট প্যান্ট নিয়ে গিয়ে বললাম, এই নাও, এগুলো পরে বেরিয়ে এসো এবার। সে বলে, মানে আপনার শার্ট প্যান্ট কি আমার হবে? তার থেকে বড় কথা, আপনার শার্ট প্যান্ট আমি পরবো কেন? আমি বললাম, ওকে, কিছুই পরতে হবে না, এমনি বেরিয়ে আসো। আমি তো আর অন্য কেউ না, তাড়াতাড়ি চলে আসো। সে মনে মনে বলে, উফ, কি বেহাইয়ে মানুষ, মুখে কিছুই আটকায় না, মনে হচ্ছে এখন গিয়ে খুন করে ফেলি। কিন্তু এখন কিছুই করা যাবে না, কিছু করতে গেলে হয়তো আমার ফ্যামিলিকে হারাতে হবে। আমি বললাম, কি হলো, কি এত ভাবছো? বেরিয়ে আসো। দীপা বলে, ঠিক আছে দিন। মেয়েটি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল, কারণ সারা রাত তো আর ওয়াশরুমে থাকা সম্ভব না। তারপর দরজা আলতো ফাঁক করে শার্ট প্যান্ট দিয়ে দিলাম। মেয়েটি হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নিল। সে কাপড়গুলো পরলো ঠিকই, কিন্তু সব কাপড় ঢোলা ঢোলা। প্যান্ট অনেক লম্বা আর লুজ। হাত দিয়ে ধরে না থাকলে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। সে মনে মনে ভাবে, এখন কি হবে? এই কাপড় পরে ওনার সামনে যাব কিভাবে? এত লম্বা প্যান্ট পরে হাঁটবো কিভাবে? নানান কথা ভাবছে। কাপড় দিলাম সেই কখন, এখনো বের হবার নাম নেই। আমি বললাম, কি হলো, কাপড় পরে বেরোতে এতক্ষণ সময় লাগে? কথা শেষ হতেই দীপা বেরিয়ে এলো, হাতে প্যান্ট ধরে আছে, যেন পরে না যায়। ওকে দেখে আমার হাসি পাচ্ছিল, কারণ আমার শার্ট ওর গায়ে জুব্বার মতো দেখাচ্ছে। দেখলাম ওর হাঁটতে সমস্যা হচ্ছে, প্যান্ট লম্বা হওয়ার কারণে। যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, কেন জানি দেখে একটু মায়া হলো। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম, তারপর হঠাৎ ওকে কোলে তুলে নিলাম। এটা দেখে ও হতবাক হয়ে যায়। আমাকে বলে, আরে কি করছেন? আমাকে কোলে তুলে নিলেন কেন? আমি কি হাঁটতে পারি না, নাকি আমি ছোট বাচ্চা? আমি বললাম, আর একটা কথা বললে কিন্তু এখানেই ফেলে দেব, তখন কিন্তু কোমর ভেঙে যাবে। এই কথা শোনার সাথে সাথে সে আমার গলা জড়িয়ে ধরলো। সে মনে মনে বলে, এই লোকটার বিশ্বাস নেই, যদি ফেলে দেয়। আমি মুচকি হেসে বললাম, কি ভয় পেয়েছো নাকি? সে কিছু বলে না, চুপচাপ আমার গলা জড়িয়ে থাকে। আমি ওকে এনে বিছানায় বসিয়ে দিলাম। দীপা বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো সে বোঝার চেষ্টা করছে আমাকে, ক্ষণে ক্ষণে আমার রূপ পাল্টাচ্ছে, তাই সে বুঝতে পারছে না আমার মতলব কি। বাইরে থেকে আনা খাবারগুলো ওর সামনে দিলাম। আমি বললাম, চুপচাপ খেয়ে নাও, খাবার খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে পড়ো। দীপা মুখ ফুলিয়ে বলে, আমার খিদে নেই। আমি বললাম, খিদে না থাকলেও খেতে হবে। দীপা বলে, কেন, সবকিছুকে আপনার কথা মতো হতে হবে? আমি বললাম, বিয়ে করেছি আমি তোমাকে, আমার কথা মতো তুমি চলতে বাধ্য, তাই বলছি আমার রাগ বাড়িও না, চুপচাপ খেয়ে নাও। দীপা আমার চেহারার দিকে তাকিয়ে চুপচাপ খাবার খেতে লাগলো। দীপা বলে, আপনি খাবেন না? আমি বললাম, না। দীপা বলে, আপনার খিদে লাগেনি? আমি বললাম, না। আমার উত্তর শুনে দীপা মনে মনে বলে, না ছাড়া কি আর কোনো কথা বের হয় না? অবশ্য বেশি কথা না বলাই ভালো, ভাষার যে বাহার, শুনলে একদম গা রি রি করে ওঠে। আমি বললাম, মনে মনে বিড়বিড় না করে চুপচাপ খেয়ে নাও। আমার কথা শুনে দীপা কাশতে লাগলো। আমি বললাম, এজন্য গুরুজন বলে, খেতে বসলে বেশি ভাবতে নেই, আর কথাও বলতে নেই। খাবার খাওয়া আর কোরআন পড়া সমান কাজ। আমার কথা শুনে দীপা আবার মনে মনে বলে, কাজ করে গুন্ডার মতো আর লেকচার দেয় হুজুরের মতো। বুঝতে পারছি না একটা লোকের মাঝে কয়টা আত্মা কাজ করছে। আমি চুপচাপ রইলাম। দীপা খেয়ে উঠে পড়লো।
আমি ওকে মেডিসিন দিলাম। দীপা বলে লাগবে না। আমি বললাম সকালে হসপিটালে ভাইকে দেখতে যেতে চাও? দীপা বলে আপনি না দিলেও আমি হসপিটালে যাব ভাইকে দেখতে। আমি বললাম হসপিটালে এই শরীর নিয়ে যাবে? তোমার মা যখন জিজ্ঞেস করবে কি হয়েছে তখন সত্যিটা বলতে পারবে? আমার কথা শুনে দীপা চুপ করে রইল। আমিও কিছু বললাম না, ওর হাতে মেডিসিন দিয়ে দিলাম। সে চুপচাপ খেয়ে বসে রইল। আমি বললাম ভোর হতে চললো, ঘুমিয়ে পড়ো। দীপা বিড়বিড় করে বলে আপনি কি চুরি করতে যাবেন? আমি বললাম কি বললে? দীপা বলে কই কিছু বলিনি তো, আপনি মনে হয় একটু বেশি শুনেন কানে। আমি বললাম উফ তুমি বেশি বকবক করো, বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসলে আমার মতলবটা কি সেটাই বুঝতে পারছে না ও। একটু আগে আমি ওর উপর অত্যাচার করেছি, কিন্তু এখন ওর সাথে নর্মাল ব্যবহার করছি, সেটাই ওর মাথায় আসছে না। আমি বললাম থাক, এসব নিয়ে ভাবার সময় পাবে, এখন একটু ঘুমিয়ে নাও। দীপা বলে আমার কিছু জানার ছিল, আশা করি আনসারগুলো দেবেন। আমি বললাম কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে থাকো, যদি আরেকটা কথা বলেছো তো আবার শুরু করে দেব। দীপা বলে এই না না আমি ঘুমিয়ে পড়ছি, তাও আবার ওইসব শুরু করবেন না। আমি মুচকি হেসে বললাম এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সে আবার বিড়বিড় করে বলে উফ কেমন বজ্জাত লোক রে বাবা, আমি যদি ম্যাজিক জানতাম তাহলে ঘাড়ের উপর বসে ঘাটটা মুটকিয়ে দিতাম। আমি বললাম কি হচ্ছে? দীপা বলে কই কিছু না তো। আমি বললাম বেশি ন্যাকামো করার চেষ্টা করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, আর আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা আমি তোমাকে অনেক আগেই বলেছি। দীপা বলে আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এত রাগ কেন? আপনাকে ছোটবেলায় আপনার আম্মু মনে হয় তেতো জিনিস বেশি খাইয়েছিল তাই না? আমি বললাম এই মেয়ে আমাকে ভয় লাগছে না, এত বকবক করছো কেন? আমি বুঝতে পারছি না। রাত শেষ হয়ে ভোর হচ্ছে, নিজের শরীরের একটু যত্ন নাও, এমনিতেও তো নিজের শরীরে কোনো জোর পাও না, অল্প একটুতেই জ্ঞান হারিয়ে ফেলো, কিন্তু মুখের বকবক শেষ হচ্ছে না। দীপা একটু অভিমানী সুরে বলে আমি আপনাকে আগেই বলেছিলাম আমি ওটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আপনার ওটা সহ করার মতো ক্ষমতা আমার ছিল না, তখন আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা না শুনে কাজ শুরু করে দিয়েছিলেন। তখন আমি কি করব? আমি ওর কথা রিপিট করে বললাম তখন আমি কি করব? দীপা বলে আপনার যেটা খুশি সেটাই করুন, কিন্তু আমার কথা রিপিট করবেন না। আমি বললাম আপনি যেটা খুশি সেটাই করুন, কিন্তু আমার কথা রিপিট করবেন না। দীপা বলে আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব, রেগে গেলে আমি কি করে বসি সেটা আমি নিজেও জানি না। আমি আবার রিপিট করে বললাম আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব, আমি রেগে গেলে কি করে বসি সেটা আমি নিজেও জানি না। দীপা বলে উফ আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। আমি বললাম উফ আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। দীপা এবার কটমট করে আমার দিকে তাকিয়ে ভাবে কি মহা জ্বালায় পড়লাম রে বাবা, এরকম একটা ঘাততারা মানুষের সাথে আমার জীবন পার করতে হবে, না জানি আরো কত কি আছে আমার ভাগ্যে। আমি ওর অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে বললাম আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, সকালে আবার তোমাকে হসপিটালে দিয়ে আসতে হবে। দীপা বলে জি না আপনাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি বললাম এখন আর তুমি একা না যে যেটা খুশি সেটা করেই বেড়াবে, একটা কথা মাথায় রাখো তোমার স্বামী আছে, তার থেকে পারমিশন নিতে হবে যে কোনো কাজ করতে গেলে। দীপা বলে আপনার মতো স্বামী আমার প্রয়োজন নেই, যে স্বামী শুধু ভোগ করার জন্য বিয়ে করে ওইরকম স্বামী আমার লাগবে না। আমি বললাম এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করে জানো তুমি। দীপা বলে কি আর করতে পারেন আপনি, সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন, টর্চার করবেন, একটু আঘাত করবেন, আপনার যা খুশি তাই করবেন, তাই তো? এর থেকে বেশি কিছু করতে পারবেন না, নয়তো মেরে ফেলবেন, এই আর কি। ওর কথাগুলো শুনে আমার মেজাজ আবার বিগড়ে গেল, আমি চাইছিলাম নিজেকে কন্ট্রোল রাখতে, তাই ওর সাথে ভালো ব্যবহার করতে চাইছিলাম, কিন্তু মেয়েটি বারবার আমার রাগ উঠিয়ে দেয়, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। সে বসা থেকে সোজা বিছানায় লুটিয়ে পড়ে। আমি বললাম এত বেশি বুঝলে আমার মাথা খারাপ হয়ে যায়। দীপা বলে হ্যাঁ আপনি এটাই তো করতে পারেন, তাছাড়া তো আর অন্য কিছু করতে পারেন না, বলেই কান্না করে দিল। আমি বললাম এত রাতে কান্না করা বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো, এমনিতে তুমি অসুস্থ। দীপা বলে আমি অসুস্থ থাকি না সুস্থ থাকি সেটা আমি দেখব, আপনাকে দেখতে হবে না, আপনাকে শুধু বিছানায় সময় দিতে পারলেই হলো, আপনি চিন্তা করবেন না, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিছানায় সময় দেওয়ার জন্য। মেয়েটি কি পাগল? সে কখন থেকে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে যাচ্ছে, ওর কি একটু ভয় করছে না আমাকে? আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আমি বললাম প্লিজ হাত জোর করে বলছি আর একটা কথাও না, তাহলে আমি কি করে বসবো সেটা আমি নিজেও জানি না, আমার রাগের উপর আমি একটুও কন্ট্রোল করতে পারি না, প্লিজ ঘুমিয়ে পড়ো আর কান্না বন্ধ করো। দীপা চুপচাপ বালিশে মুখ গুজে কান্না করতে থাকে, যাতে বেশি শব্দ না হয়, কারণ আমার কোনো বিশ্বাস নেই। সে মনে মনে বলে আমি আপনাকে কখনোই মেনে নিতে পারবো না মন থেকে, যার ব্যবহার এরকম তার সাথে কখনো ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। কান্না করতে করতে কখন যে সে ঘুমিয়ে গেছে সেটা সে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলো রোদের আবার মুখের উপর পড়াতে। বিছানা থেকে উঠে গা মোড়ামুড়ি দিল সে, গায়ে একটু ব্যথা অনুভব হচ্ছে, উঠতে ইচ্ছে করছিল না তার, তাই আবার শুয়ে পড়লো পাতলা চাদর গায়ে টেনে। চাদর বুকের মধ্যে ভালো করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে। হঠাৎ রুমে আমি প্রবেশ করি, আমি আসতে এসে চোখ আলতো খুলে আমাকে দেখে।
আমি বললাম, এই যে সকাল হয়ে গেছে, তোমার ঘুম হয়েছে নাকি আরো কিছুক্ষণ ঘুমাবে? আমার কথা শুনে সে চুপচাপ চোখ বন্ধ করে আছে, কোনো সাড়া দিচ্ছে না আমার কথায়। আমি আবার বললাম, তুমি কি এখনো ঘুমোচ্ছ নাকি ঘুমের ভান ধরে আছো? সে তাও কথা বলছে না। আমি ধীর পায়ে ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতের আঙ্গুলের ভেতর আমার আঙ্গুল গলিয়ে মুষ্টিবদ্ধ করে নিলাম শক্ত করে। সে একটু ব্যথা অনুভব করলো, কিন্তু কোনো নড়াচড়া করছে না। নড়াচড়া করলে তো আমি বুঝে যাব সে ঘুমের ভান ধরে আছে। আমি অন্য হাত দিয়ে ওর মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিলাম। সূর্যের আলোয় ওর চেহারাটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি মসৃণ চেহারা! আমি একটা আঙ্গুল দিয়ে ওর মুখের চারিপাশে ঘোরাতে লাগলাম। ওর দিকে ঝুঁকে থাকার কারণে আমার মুখের গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। সত্যি এত কাছ থেকে কোনো মেয়ের ঘুমন্ত চেহারা দেখিনি, কিন্তু আজ নিজের স্ত্রীর ঘুমন্ত চেহারা দেখে আমার নেশা লেগে যাচ্ছে। এদিকে আমার পরেশ দীপার খুব ভালো লাগছে। সে মনে মনে বলে, হয়তো আজকের এই অনুভূতিটা অন্যরকম হতে পারত যদি আপনি আমার সাথে এরকম ব্যবহার না করে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে। কিন্তু এখন আপনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। আমি ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম, তাতেই ওর পুরো শরীর কেঁপে উঠল। সে আর চোখ বন্ধ করে থাকতে না পেরে চোখ খুলে ফেলে। সে বলে, কি হচ্ছে এসব? আমি বললাম, তার মানে তুমি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলে, তাই না? দীপা বলে, এটা একান্তই আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আমি বললাম, আচ্ছা আমাকে বলতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে তোমার ভাইকে দেখতে। এই নাও তোমার কাপড় শুকিয়ে গেছে। দীপা বলে, জি না, আমি আপনার সাথে যাচ্ছি না, আমি একাই যাব, আপনার যেতে হবে না। আমি বললাম, কেন? আমি গেলে সমস্যা কি? দীপা বলে, আপনি চিন্তা করবেন না, আমি মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি। আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসবেন, আমাকে কল করলে আমি সবকিছু রেডি করে রাখবো। আমি দাঁতে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে রাখছি। আমি বললাম, প্লিজ এখন এসব কথা নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাচ্ছি না। দীপা বলে, আপনার ইচ্ছে, আপনার মোবাইলটা দিন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমি বললাম, কোনো নাম্বার লাগবে না আমার, আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। দীপা বলে, ও আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই তো? মনে করছেন আমি পালিয়ে যাব? আমি বললাম, সেরকম কিছুই না, উল্টাপাল্টা ভেবো না প্লিজ। দীপা বলে, আমি কখনো উল্টাপাল্টা ভাবি না, আমি যা ভাবি তাই সত্যি হয়। আমি বললাম, এত কথা বলতে বা শুনতে চাচ্ছি না, আমি বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। এই বলে আমি বাইরে চলে গেলাম। দীপা উঠে ওয়াশরুমে চলে গেল। আমি এই সুযোগে রুমে গিয়ে ওর জন্য আনা শাড়ি, থ্রি পিস আর গহনাগুলো রেখে আসি। সামনাসামনি দিতে ইচ্ছে হলো না। যেমন করেই হোক, ওকে তো আমি বিয়ে করেছি, একদিনের জন্য হোক আর 10 দিনের জন্য হোক, স্ত্রীর দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। তাই এগুলো কেনাকাটা করলাম। এদিকে দীপা ফ্রেশ হয়ে এসে দেখে তো অবাক। সে মনে মনে বলে, এটুকু সময় এটা করা কিভাবে সম্ভব? উনি বাইরে গেলেন কখন, আর এত সব আমার জন্য? দীপা বিছানায় বসে গহনা আর কাপড়গুলো দেখতে লাগলো, মুখে সামান্য হাসির আভা। আমি দরজার আড়াল থেকে তাকিয়ে আছি ওর দিকে। ভেবেছিলাম ও এখান থেকে কিছু পরবে, কিন্তু না, ওর নিজের কাপড়ই পরলো। এটা দেখে আমার প্রচুর রাগ হলো, কিন্তু কিছু বললাম না, বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। দীপা রেডি হয়ে বেরিয়ে এলো। আমি ওর আপাদ মস্তক দেখে বললাম, কি ব্যাপার, এগুলো পরেছো কেন? দীপা বলে, কেন, এগুলো পরাতে কি হয়েছে? আমি বললাম, আমার দেওয়া কাপড় পরলে না কেন? দীপা বলে, এমনি। আমি বললাম, এমনি মানে? যাও চেঞ্জ করে এসো। দীপা বলে, আমি এই কাপড়েই ঠিক আছি। আমি বললাম, আমি বলছি চেঞ্জ করে এসো। দীপা আমার চোখের দিকে তাকিয়ে সোজা গিয়ে চেঞ্জ করে এলো। একটা কালো রঙের থ্রি পিস পরেছে। আমি বললাম, এটা কেন পরেছো? যাও শাড়ি পরে এসো। দীপা বলে, না আমি শাড়ি পরবো না। আমি বললাম, কেন, শাড়ি পরতে পারো না নাকি? দীপা বলে, তা নয়। আমি বললাম, তাহলে কি? দীপা বলে, আরে আপনি বুঝতে পারছেন না কেন? আমি হসপিটালে যাচ্ছি, মা দেখলে কি ভাববে বলুন তো? আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, ঠিক আছে, তবে গহনাগুলো পরে নাও। দীপা বলে, আমি তাও পরতে পারবো না, কারণ এতগুলো গহনা পরে মায়ের সামনে গেলে আরো সমস্যা বাড়বে। আমি বিরক্ত সুরে বললাম, এটাতে প্রবলেম, ওইটাতে প্রবলেম, যত সব, চলো এখন। দীপা বলে, দেখুন আপনি যতই যাই করুন না কেন, আমি জানি আপনার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, চলুন আমার সাথে, আমি কিছুই বলবো না। আপনি হয়তো ভাবছেন, আমি যদি এখান থেকে যেতে পারি হয়তো আপনার হাতছাড়া হয়ে যাব বা পালিয়ে যাব, তাহলে তো আপনার রাতের সুখ পাওয়া হবে না, তাই তো? এবার আমার রাগের বাঁধ ভেঙে যাচ্ছে। মেয়েটা কথায় কথায় বিছানার কথা কেন বলে? আমি ওর হাত দুটো এক হাতে চেপে ধরলাম দেয়ালের সাথে। আমি বললাম, বারবার বিছানার কথা কেন বলিস? কাল রাত থেকে তোর সব কথা শুনে আসছি, চুপ করে আছি বলে এই না যে আমি সবকিছু মেনে নিয়েছি। তোকে সুযোগ দিয়েছিলাম সুস্থ হওয়ার জন্য, কিন্তু তুই শুধরাবার মেয়ে না। ঠিক আছে, আমি যখন তোকে বিছানার জন্য বিয়ে করেছি তাহলে তাই সই। এখন চল, আগে আমার বিছানা গরম করবি, সাথে আমাকেও, তারপর হসপিটালে যাবি। এই বলে আমি ওর হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসে বিছানার উপর ফেলে দিলাম। নিজের পরনের শার্ট খুলে ফেললাম। আমি শার্ট খুলতে খুলতে দীপা পিছিয়ে গেছে, তাই আমি ওর এক পা ধরে টেনে আমার সামনে নিয়ে এলাম। এক ঝটকায় ওর ওড়না টেনে ফেলে দিলাম। ওর চুলের মুঠি ধরে ঠোঁটে কামড় দিলাম। ধীরে ধীরে আমার ঠোঁটজোড়া ওর গলা বেয়ে বুকের একদম মাঝখানে এসে থেমেছে। জামার উপর দিয়ে ছোট ছোট কামড় আর কিস করতে থাকি। আস্তে আস্তে আমার ঠোঁটজোড়া ওর নাভি পর্যন্ত চলে এসেছে। গভীর নাভিতে চুমুর বন্যা বইয়ে দিলাম। দীপা বারবার বলছে, প্লিজ দয়া করুন, এমনটা করবেন না, ছেড়ে দিন আমাকে, বলেই কান্না করে দিল। আমি দেরি না করে ওর উপর ঝাঁপিয়ে পড়ে নিজের চাহিদা সম্পূর্ণ করলাম। তারপর ওকে ছেড়ে দিলাম। সে কান্না করতে করতে আবার ফ্রেশ হয়ে নিল।
আমি বললাম, সবসময় বিছানার কথা টেনে আনো কেন? আমাকে রাগাতে কি তোমার খুব ভালো লাগে? এখন কেমন লাগলো? দীপা বলে, আমি আর কোনো কথা বাড়াতে চাই না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে চাই। আমি বললাম, চলো। এই বলে ওকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আসলে আমি চাইছিলাম না কিছু করতে। ভেবেছিলাম হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর তারপর দেখাবো মজা। কিন্তু সকাল থেকে কম বকবক করেনি। দাঁতে দাঁত চেপে সহ করে গেছি। কিন্তু এখন আর পারলাম না। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই এমনটা করলাম। গাড়ি চলছে আপন গতিতে, কারোর মুখে কোনো শব্দ নেই। তবে একে অপরকে আর চোখে দেখছি। নীরবতা ভেঙে দীপা বলে, আপনি আমার সাথে হসপিটালে প্রবেশ করবেন না, বাইরে গাড়িতে বসে থাকবেন। আমি বললাম, আচ্ছা, আমি ভেতরে গেলে কি তোমার খুবই প্রবলেম হবে? তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি বুঝতেছি না। আমি তো চাচ্ছি তোমার সাথে নর্মাল ব্যবহার করতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো আমার রাগটা তোলার জন্য। দীপা বলে, এখন আর আমি আপনাকে ভয় পাই না। আপনি রেগে গেলে কি করবেন? আমাকে ভোগ করবেন? আমাকে অত্যাচার করবেন? টর্চার করবেন? এর থেকে তো আর বেশি কিছু করতে পারবেন না। তাই এখন আমি আপনার রাগকে ভয় পাই না। ওর কথা শুনে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এখানে গাড়ি থামিয়ে ওকে বুঝিয়ে দেই ওর উপর অত্যাচার ছাড়াও আমি আরো অনেক কিছুই করতে পারি। কিন্তু ওর ভাই অসুস্থ থাকার কারণে এখন আমি নিজের রাগটাকে কন্ট্রোল করছি। তা না হলে ওর মতো মেয়ে আমাকে এত কথা বলতে পারে? আমি বললাম, ওকে, তোমার যা ইচ্ছে তাই হবে। তবে একটা কথা, তোমার উপর অত্যাচার করা ছাড়াও আমি আরো অনেক কিছু করতে পারি। তা তুমি আস্তে আস্তে টের পাবে। তোমার ভাইটাকে আগে সুস্থ হতে দাও, তারপর তোমার কপালে কোন দুর্গতি নেমে আসবে সেটা তুমি বুঝতে পারবে। আমার কথা শুনে কিঞ্চিত সে ভয় পেয়েছে, সেটা তার মুখে বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি হসপিটালের সামনে দাঁড়ায়। দীপা গাড়ি থেকে নেমে সোজা হসপিটালের ভেতরে চলে যায়। আমার দিকে একবারও ফিরে তাকালো না। আমি চুপচাপ গাড়ি থেকে নেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে দীপা যেতে যেতে ভাবছে, এক রাতের মধ্যে আমার জীবনটা ওলটপালট হয়ে গেল। এখন আর আমি সেই আগের দীপা নেই। এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমার মাঝে। তাই নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছি, কারণ মা একটু হলেই টের পেয়ে যাবে। তখন আমাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওনার প্রতিটা স্পর্শ আমার শরীরে বিরাজমান। তাই আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এইসব ভাবতে ভাবতে ভাইয়ের কেবিনে প্রবেশ করে। সেখানে দেখে মা নেই, ভাই শুয়ে আছে বেডে। ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। বোনের স্পর্শ পেয়েই মনে হয় ভাইয়ের ঘুম ভেঙে যায়। মিলন বলে, কি রে আপু, তুই এত সকাল সকাল এখানে? দীপা বলে, ভাই, তোকে ছাড়া কি আমার এক মুহূর্ত ভালো কাটে তুই বল? মিলন বলে, জানিস আপু, তোকে আমি খুব মিস করছিলাম। মন থেকে খুব চাইছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয়। আর এই দেখ, তুই এখন আমার সামনে চলে এসেছিস। আমার এখন খুব ভালো লাগছে জানিস। দীপা বলে, হ্যাঁ রে ভাই, আমারও অনেক ভালো লাগছে। তোর মুখ থেকে আপু ডাকটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার। মিলন বলে, আচ্ছা আপু, আমি বাড়ি যাচ্ছি কবে? দীপা বলে, খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা। তুই একটু রেস্ট নে, আমি দেখি মা কোথায়, আর তোর জন্য কিছু নিয়ে আসি। মিলন বলে, ওকে আমার লক্ষ্মী আপু। দীপা ভাইয়ের কপালে একটা চুম্বন করে চলে গেল মাকে খুঁজতে। একটু পর মাকে খুঁজেও পেয়ে গেল। কয়েকজন নার্সের সাথে বসে গল্প করছে। দীপা গিয়ে মাকে বলে, কি হয়েছে মা, এখানে কি কথা বলছো? মা বলে, তেমন কিছু না, তুই এসে গেছিস। সকাল থেকে মিলন তোর নাম নিতে নিতে আমার কান ঝালাপালা করে ফেলেছে। ওর সাথে আগে দেখা কর। দীপা বলে, আমি মিলনের সাথে দেখা করেছি, তুমি ওর কাছে যাও, আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। এই বলে সে বাইরে এসে দেখে আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি সানগ্লাস চোখে দিয়ে। এমন সময় পাশ দিয়ে দুটি মেয়ে যাচ্ছে। মেয়ে দুটি আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর যেতে যেতে কিছু কথা বলা বলি করছে আমাকে নিয়ে। এক মেয়ে বলছে, ইস, দেখ দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম, তাই না? দ্বিতীয় মেয়ে বলে, আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে করে সংসার শুরু করে দিতাম। এক মেয়ে বলে, চল না একটু ছেলেটার সাথে কথা বলে আসি। দ্বিতীয় মেয়ে বলে, ওকে চল, দেখি একটু ট্রাই করে আসি, যদি সিঙ্গেল হয় তাহলে নাম্বার নিয়ে নেব। এদিকে দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর মনে মনে বলছে, লুচ্চা মেয়ে কোথাকার, অন্যের সামনের দিকে তাকাতে তোদের লজ্জা করে না? তুই নাম্বার নিবি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই ভেবে সে যখনই আমার কাছে আসতে যাবে তার আগেই মেয়েগুলো চলে আসে। এক মেয়ে বলে, এই যে মিস্টার। আমি বললাম, জি, আমাকে বলছেন? দ্বিতীয় মেয়ে বলে, জি আপনাকে বলছি। আপনি এই এলাকায় নতুন বুঝি? আমি বললাম, হ্যাঁ আমি এখানে নতুন, কিন্তু আপনারা কে? আপনাদেরকে তো চিনলাম না। দ্বিতীয় মেয়ে বলে, আচ্ছা, কথা বলতে কি চেনা পরিচিত হতে হয়? আস্তে আস্তে চেনা পরিচয় হয়ে যাবে, তাই না? আমি বললাম, কিন্তু আমি আপনাদের সাথে পরিচিত হতে যাব কোন দুঃখে? আপনারা তো আমার কোনো আত্মীয় না যে আপনাদের সাথে আমি পরিচিত হতে হবে। এক মেয়ে বলে, এ ছেলে এত অ্যাটিটিউড কিসের? একটু ভালো করে কথা বললে কি হয়? আমি বললাম, আচ্ছা আপু বলুন, কি শুনতে চান? দ্বিতীয় মেয়ে বলে, আপু মানে আমরা কি আপনার সিনিয়র হব যে আপনি আমাদেরকে আপু বলে সম্বোধন করছেন? আমাদের নাম বলে সম্বোধন করুন। আমি বললাম, আরে আপু, আমি তো আপনাদের নাম জানি না, বা আপনার আমার সিনিয়র না জুনিয়র তাও জানি না, আপনাদের কি বলা উচিত? এক মেয়ে বলে, আপনিও তো দেখছি অনেক মজাদার একজন লোক, কথা বলে ভালো লাগলো। আমি বললাম, আপনাদের সাথে কথা বলে আমারও ভালো লাগলো। দ্বিতীয় মেয়ে বলে, আচ্ছা মিস্টার, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আমি বললাম, জি। এমন সময় দীপা এসে বলে, বাহ, কি সুন্দর ফ্রি মুভি দেখছিলাম, তাই না? ওর কথা শুনে আমি ভীষণ খেলাম। বুঝতে পারিনি ও কখন এসে দাঁড়িয়েছে। এখন কি হবে? হয়তো ও আমাকে ভুল বুঝবে। আমি বললাম, তুমি এখানে? দীপা বলে, হ্যাঁ, এখানে একটা কারণে এসেছিলাম, কিন্তু এসে যেটা দেখতে পেলাম ভালোই হলো, আপনার আরেকটা রূপ দেখতে পেলাম আমি।
আমি বললাম, দেখো তুমি যেটা দেখছো সেটা ভুল দেখছো। দীপা বলে, থাক মিস্টার, আপনি কথা বলুন, আমি আসছি। আমি বললাম, এই শোনো, তোমার দেখার মাঝে ভুল আছে, আমার কথাটা সম্পূর্ণ শোনো, তারপর তুমি এভাবে রাগ করে থেকো, বুঝেছো? দীপা বলে, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর ওই মেয়েদের সাথে কথা বলেন। আমি যেখানে যাচ্ছি যেতে দিন, আর আমার পিছনে একদম আসবেন না। এই বলে ও আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। কি দেমাক, আমাকে দেমাক দেখানো! আমার মেজাজ আবার গরম হয়ে ওঠে। এই মেয়ে দুটোর জন্যই এমন হয়েছে। ওরা যদি আমার সাথে কথা বলতে না আসতো, তাহলে আমিও ওদের সাথে কথা বলতাম না। কোন দুঃখে যে আমি কথা বলতে গেলাম। আমি দেরি না করে মেয়ে দুটোর কাছে গেলাম। রাগে আমার চোখ লাল হয়ে আছে। হঠাৎ আমি মেয়েগুলোর সাথে যা করলাম তা হয়তো মেয়েগুলো আশা করেনি। এদিকে দীপা পিছন ফিরে তাকাতেই অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, মেয়ে দুটোর সাথে এমন করলো উনি, আমি কল্পনাও করতে পারিনি উনি এমন করতে পারে। একটা মানুষ এতটা খারাপ হতে পারে? ছি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।